হ্যাঁ, রেকর্ডিং অন করেছি। তো আজকে যে লেকচার হবে আমাদের সেটা হবে এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট। এর উপরে বেস করে আমাদের আমরা পড়তেছিলাম ইআইএ এবং সোশ্যাল ভ্যালু অফ এ প্রজেক্ট। তো সেখানে সোশ্যাল ইম্প্যাক্ট বের করা এবং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বের করা। তো এই ক্ষেত্রে আমাদের আমরা যে ইম্প্যাক্ট বের করব এটাকে চেক করবে, অর্থাৎ কে এটাকে জাস্টিফাই করবে যে আপনার এই ইম্প্যাক্ট ভ্যালু বের করাও ঠিক আছে এবং সেটার জন্য যে প্রপোজড অ্যাকশন প্ল্যান সেগুলোও প্রপারলি আছে। এটাকে চেক করার জন্য আমাদের যে অথরিটি সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, ডিওই। এই ডিওই কোন বেসিসে সে কি তাদের মন মতো করেই আমারটা বাতিল করে দিবে নাকি আমারটাকে ওকে করবে, তাদেরও একটা গাইডলাইন বা রুলস আছে যেটা বাংলাদেশ গভর্নমেন্টে এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট, যেটা 1993 সালে হয় এবং এটা ইফেক্টিভ হয় 1995 সালে ইসিআর এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল সেই হিসেবে। তাহলে এখানে এটা সেকশন যে 12, সেই সেকশন 12-তে বলা আছে যে সেকশন 12-তে এটা এখানে বলা আছে নো ইন্ডাস্ট্রি ইউনিট অর প্রজেক্ট shall be established or undertaken without obtaining environmental clearance from the Director General, Department of Environment in the manner prescribed by the rules. অর্থাৎ এরা বলেছে 12 নম্বর সেকশনে ইসিআর এ বা ইসিএ এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট যেটা, সে অ্যাক্টে 12 নম্বর সেকশনে বলা আছে কোন ইন্ডাস্ট্রি অর কোন ইন্ডাস্ট্রিয়াল ইউনিট অর প্রজেক্ট সেটা ইমপ্লিমেন্টেশনে যাওয়া যাবে না উইদাউট অবটেইনিং এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স। মানে এনভায়রনমেন্টের যে ছাড়পত্র বা অনুমোদন পত্র সেটা ডিরেক্টর জেনারেল অফ ডিওই, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোনো প্রজেক্ট বা ইন্ডাস্ট্রিয়াল ইউনিট সেটা অ্যাক্টিভ হতে পারবে না বা কাজ করতে পারবে না বা ইমপ্লিমেন্টেশনে যেতে পারবে না উইদাউট বাই প্রেসক্রাইবড রুল। এখানে কিছু রুল বলে দেওয়া আছে, সেই রুলের উপর ভিত্তি করে, যেমন সব ধরনের ইন্ডাস্ট্রি এর জন্য একরকম ব্যবস্থা না, কিছু এখানে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, গ্রিন ক্যাটাগরি, এরপরে হচ্ছে অ্যাম্বার ক্যাটাগরি, রেড ক্যাটাগরি, এরকম আরো টোটাল 4টা ক্যাটাগরিতে ইন্ডাস্ট্রি গুলো এবং ডেভেলপমেন্ট প্রজেক্ট বা অ্যাক্টিভিটি ভাগ ভাগ করা আছে। প্রথমে আমাকে খুঁজতে হবে যে আমি যে প্রজেক্টটা হাতে নিচ্ছি সেটা কোন ভাগের ভিতরে পড়ে, যেই ভাগে পড়বে ওই ভাগের জন্য যেই ধরনের রুলস রেগুলেশন আছে, যে ধরনের প্রসিডিউর আছে, ওই ধরনের স্ট্যান্ডার্ড প্রসিডিউর মেনটেন করে আমি যখন আগাবো তখন ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট আমার সমস্ত পর্যালোচনা করে তারা ফিল্ড ভিজিট করে হোক বা যেভাবে হোক তাদের যে ব্যবস্থা তারা নিয়ে আমার এটাকে অনুমোদন দেবে। এবং এটা এরকম না একবার অনুমোদন দিলে হয়ে যাবে, এটা লাইসেন্সের মতো, আপনাকে রিনিউয়াল নিতে হবে 1 বছর পর পর, 2 বছর পর পর, নরমালি 1 বছর পর পর হয়ে থাকে। আমি যে ডেভেলপমেন্ট প্রজেক্টে এর আগে অন্তর্ভুক্ত ছিলাম সেখানে আমরা 1 বছর পর পর এটার ক্লিয়ারেন্স নিতে হতো। প্রথমে সাইট ক্লিয়ারেন্স নিতে হয়, এরপরে হচ্ছে আমি ডিটেইলস ক্লিয়ারেন্সের বিষয়টা আলোচনা করব। তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে যেকোনো প্রজেক্টের আগে আমাকে প্রজেক্টটা কোন ক্যাটাগরিতে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে, দেন ওই ক্যাটাগরির মাঝে কোন কোন প্রসিডিউর বা রেগুলেশন বা রুলস বা স্টেপ মেনটেন করে আমার আগাতে হবে, সেই অনুযায়ী আগালে ওরা আমাকে এখান থেকে ক্লিয়ারেন্স দিবে। স্কোপিং অফ ইআইএ, ইআইএ এর স্কোপিংটা কি? স্কোপিং হচ্ছে ইট ইজ এ ভেরি early exercise in an EIA in which an attempt is made to identify the attributes of the components of the environment. অর্থাৎ স্কোপিংটা হলো আমি যে ইআই এর প্রথম একেবারে ভেরি আর্লি ইআই এর যে ইনিশিয়াল স্টেজের কাজ তারও আগে ইনিশিয়াল পর্যায়ে যখন আমি একটা পদক্ষেপ নিব বা অ্যাটেম্পটস নিব যে ইআই আমার প্রডিউস করা দরকার, তখন আইডেন্টিফাই দ্য অ্যাট্রিবিউটস অফ কম্পোনেন্ট, অর্থাৎ ওখানকার যে বিভিন্ন কম্পোনেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, এই প্রজেক্টের যেই যে বিষয়গুলো এনভায়রনমেন্টের সাথে সম্পর্কযুক্ত বা এনভায়রনমেন্টের সাথে ইন্টারলিংকড রিলেটেড, সেগুলাকে আমার
যারা professionals public as environment নিয়ে যারা ডিল করে concern and upon which EIA should be focused, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা এই এনভায়রনমেন্ট নিয়ে বা EIA নিয়ে পুরো প্রজেক্টে কনসার্ন, তাদের মাধ্যমে এই বিষয়গুলা বের করে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া বা পরবর্তীতে সেই অনুযায়ী EIA প্রডিউস করা অথবা EIA তে সেই বিষয়গুলো ফোকাস করাই হচ্ছে EIA এর স্কোপিং। স্কোপিং এর পারপাস কি? স্কোপিং ইজ ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য EIA প্রসেস, অর্থাৎ EIA প্রসেসের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে EIA এর জন্য, সেটা হচ্ছে স্কোপিং। কারণ আপনি জানেন যে আমরা যদি স্বাভাবিকভাবে মানুষ যদি কোনো অসুস্থতার ভিতরে পড়ে বা তার কোনো রোগ বালাই হয়, ডাক্তারের কাছে গেলেই কিন্তু সে তাকে ওষুধ দিয়ে দেবে না, আগে তাকে ডায়াগনোসিস করতে হবে যে সে কোন ধরনের রোগে আক্রান্ত। সেই ডায়াগনোসিসের আগে তাকে বের করতে তার উপসর্গগুলা কি, অর্থাৎ সে কেমন ফিল করতেছে, ওইটার উপর বেস করে কিন্তু যারা এক্সপার্টাইজ ডাক্তার হয় তারা বুঝতে পারে যে রোগীর এই এই উপসর্গের কথা বা এই সমস্যার কথা বলতেছে, তাহলে তার মনে হয় শরীরের এই সমস্ত ওই মানে স্পেসিফিক কোন, যেমন আমি গিয়ে যদি এখন করোনার কথা বলে, করোনার যে সমস্ত সিমটম বা উপসর্গ আমি যদি বলি, বা অনেকের ডায়াবেটিস হয় বা হার্ট ডিজিজ হয়, এক একটা ডিজিজ থেকে এক এক রকম উপসর্গ সিমটম আছে। ওই সিমটম গুলো যখন ডাক্তার আপনাকে জিজ্ঞেস করবে এবং আপনি যখন আপনার সিমটম গুলো বলবেন, তখন সে মিলাই দেখবে কোনটার সাথে ম্যাচ করতেছে। স্কোপিংটা ওই রকম, আমাকে প্রজেক্টের সাথে মিলাই দেখতে হবে যে এই প্রজেক্টের কোন কোন বিষয়গুলো এনভায়রনমেন্টের সাথে এর এগেইনস্টে যাচ্ছে, তখন সেগুলার মেজারমেন্ট আমাকে নিতে হবে। EIA এর ভিতর তার একটা প্রতিফলন থাকবে। এটাই হচ্ছে মেইন পারপাস অফ স্কোপিং। এবং সেকেন্ডে দেখেন সেটাই, স্কোপিং অ্যাজ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট has involved in an attempt to realize the coverage of the EIA, অর্থাৎ EIA কোন কোন বিষয়কে কভার করবে সেটাকে রিয়ালাইজ বা উপলব্ধি আমাকে দিবে স্কোপিংটা। প্রত্যেকটা বাক্যের কিন্তু আমি যে কথাগুলো বললাম আমাদের ডিজিজের সাথে রিলেটেড, সেটার সাথে যদি আমি ম্যাচ করতে যাই, মিলাইতে যাই, তাহলে দেখবো যে প্রত্যেকটা কথা এক একটা উদ্দেশ্য আছে। যেমন the methodologies for undertaking the assessment of those issues are agreed, অর্থাৎ যে সমস্ত ইস্যুগুলো আমি এনভায়রনমেন্টের সাথে আমার ম্যাচ হলো, সেগুলা মেথোডোলজি কি, কোন প্রসিডিউরে আমি সেগুলাকে হ্যান্ডেল করব, সেটাও আমার স্কোপিং থেকে আইডিয়াটা আমি নিব। এবং স্কোপিং স্টাডি ক্যান কনফার্ম দ্যাট দ্য EIA is actually required, অর্থাৎ এই স্কোপিং স্টাডি যদি আমি ফুললি ভালোভাবে করতে পারি, তাহলে সেটাই আমাকে কনফার্ম করবে যে EIA অ্যাকচুয়ালি দরকার অথবা দরকার কিনা। যেমন আপনি মনে করেন কোন অসুখ নিয়ে গেলেন, আসলে আপনার আপনি চিন্তা করছেন যে অসুখটা আপনার হয়েছে, আলটিমেটলি ডাক্তার উপসর্গ দেখে বুঝুন না সেটা আপনার নাই, তাহলে কি ডাক্তার আপনাকে সেই টেস্টে দিবে না। যেমন এখন অনেকের প্রবলেম হয়, যেমন গ্যাস্ট্রিকের সমস্যা হয়, গ্যাস্ট্রিকের সমস্যা নেই তারা যখন যায়, অনেকে বলে যে স্যার বুকের বাম পাশে ব্যথা করতেছে, হার্টের সমস্যা হয়ে গেল কিনা। তো ডাক্তার এই উপসর্গগুলো বুঝতে পারে না আসলে হয়নি। সো আমি এই কথা বললাম, আমাদের প্রজেক্টের সাথে যদিও স্বাস্থ্যের কথাটা ইররিলেভেন্ট, মিলে না এই উদাহরণ দেওয়া, বাট তারপর এই জন্য আমি এটা দিচ্ছি যাতে আপনারা সহজে দৈনন্দিন জীবনের সাথে যেগুলো পরিচিত EIA যদি বুঝতে পারেন। কারণ EIA ম্যাক্সিমাম হচ্ছে থিওরিটিক্যাল বেস, এখানে কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন খুব কম, নাই বললেই চলে, এবং এখানে কোনো সূত্র নাই যে আপনারা অঙ্ক দেবো আমি আর বসে বসে অঙ্ক সলভ করে 10-এ 10 পেয়ে যাবেন। এটা লিটারেচার বেস, অর্থাৎ থিওরি বেস একটা কোর্স এবং হাইলি কনসেপচুয়াল। সো এই বিষয়গুলোকে যদি বাস্তবতার সাথে মিলিয়ে বুঝতে পারেন, তাহলে বিষয়টা ডিল করা বা এটা বোঝা বা থিওরি হলেও মুখস্থ করা অতটা কষ্ট হবে না। অনেকে কারণ এই কথাগুলো যদি আমার মনে থাকে, তাহলে এখানে যা আছে এই হুবহু আপনাকে লিখতে হবে না। আপনি এখানে কনফার্ম না দিয়ে ইনশিওর বা যে কোনো ওয়ার্ড, অর্থাৎ এই বাংলা, এটার যে বাংলা করবেন আপনি, বাংলাটা বুঝবেন, মনে রাখবেন, ওই বাংলাটা আপনি বাসায় প্র্যাকটিস করবেন নিজের ভাষায়, যে কোনো ওয়ার্ড দিয়ে সেটাকে এক্সপ্রেস করতে পারলে হলো লিগ্যাল ওয়েতে। তো এখানে এই পেজ জুড়ে স্কোপিং এর যে ইম্পর্টেন্স সেগুলো দেওয়া আছে। এরপর আমি যাবো বেসলাইন স্টাডি। বেসলাইন
বেসলাইন স্টাডিটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বেসলাইন মানে বুঝতেছেন আপনারা ভিত্তি, বেস মানে কি ভিত্তি, বেসলাইন মানে একবার শুরু থেকে স্টাডি করা, গোড়া থেকে। যেমন আমরা যদি কোনো প্রবলেম যদি ক্রিয়েট হয় আমাদের, গোড়া থেকে যদি সেই প্রবলেমটাকে দূর করে ফেলতে পারি, তাহলে আমরা ওই প্রবলেম আর ফেস করব না। সেই জন্য যেটাকে বলে বেসলাইন মানে হচ্ছে একবার শুরু থেকে, যেখানে উৎপত্তি মূল যেটা, যেমন আমার কোনো প্রবলেম যদি হয়, সেই প্রবলেমের আমি উৎপত্তি মেইন বিষয়টা যদি বের করতে পারি, সেটা সলভ করলে কিন্তু হয়ে যাবে। যেমন আমরা 9-10-এ বা অনেক সময় কোন ক্লাসের বইটি পড়ছি মনে নেই আমার এক্স্যাক্টলি, সেখানে একটা ছিল যে আমরা রোগের উপর মানে যেটাকে আমরা বলি সিম্পটম, সিম্পটমের চিকিৎসা না করে যদি মেইন রোগের চিকিৎসা করি। যেমন আমাদের এক স্যার এই উদাহরণ দিকে বলতেছিলেন যে ওনার এক কলিগের বা ওনার এক রিলেটিভস যে কোনো কেউ হতে পারে, তার হচ্ছে শরীরে এক ধরনের চুলকানি বা অন্যরকম অস্বাভাবিক একটা অ্যাক্টিভিটি হইতো মাঝে মাঝে। ওইটা নিয়ে সে যখন ডাক্তারের কাছে গেছে, অ্যানালাইসিস করে দেখছে যে তার হচ্ছে আগে বাংলাদেশে কিছু আমরা যখন ইন্টার 9-10-এ পড়ি ওই সময় হেপাটাইটিস বি এটা অনেক প্রকোপ দেখা গিয়েছিল। তো দেখা গেল তার হেপাটাইটিস বি ধরা পড়ছে। সো চুলকানির ওষুধ খেলেই কিন্তু এটা কমে যেত, কিন্তু আলটিমেটলি অসুখটা কিন্তু কমতো না। সো অ্যালার্জি জাতীয় চুলকানি আর সব চুলকানির ভিতরে পার্থক্য আছে। সেই জন্য আমরা বলতেছি বেসলাইন মানে হচ্ছে একবারে ভিতর থেকে মানে উৎপত্তিগত যে স্থল, সেটাকে নিয়ে আমি যদি স্টাডি করতে পারি, তাহলে আমার ইআই এটা ফ্রুটফুল হবে। বেসলাইন জিনিসটা কি, বেসলাইনের ভিতরে কি কি থাকবে? ইন জেনারেল ইট ইজ টেকেন টু রিফার টু এ ডেসক্রিপশন অফ সাম অ্যাসপেক্ট অফ দ্য ফিজিক্যাল, বায়োলজিক্যাল এন্ড সোশ্যাল এনভায়রনমেন্ট। অর্থাৎ একটা এনভায়রনমেন্টের কয়েকটা ক্রাইটেরিয়া থাকে, কয়েকটা ভাগ থাকে, যেমন ফিজিক্যাল কম্পোনেন্ট, বায়োলজিক্যাল কম্পোনেন্ট এবং সোশ্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ সামাজিক পরিবেশ এবং তার বস্তুগত যে সমস্ত বিষয় আছে ফিজিক্যাল, এবং বায়োলজিক্যাল অর্থাৎ জীববৈচিত্র্যগত যে সমস্ত বিষয় আছে, সবগুলো বিষয়কে একসাথে ডিল করব। অর্থাৎ এই সমস্ত তিনটা বিষয়ে এর উপরে হুইচ could be affected by the development project under consideration। আমরা যে ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়েছি সেই ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে এনভায়রনমেন্টের ফিজিক্যাল, বায়োলজিক্যাল এবং সোশ্যাল অ্যাসপেক্ট গুলা কিভাবে একটা একে অপরের সাথে ইন্টারলিঙ্কড বা কিভাবে সে রেসপন্স করতেছে, সেই বিষয়গুলা শুরুর দিকে গোড়ার দিকে অ্যানালাইসিস করাটাকে বলা হচ্ছে বেসলাইন স্টাডি। এখানে বিভিন্ন কমন প্রবলেম দেওয়া আছে, সবগুলা বেসলাইন স্টাডির উপর ভিত্তি করে। যেমন আমি যদি কোনো প্রজেক্টকে হ্যান্ডেল করতে যাই, তাহলে আমাকে দেখতে হবে যে তার ল্যান্ড, ওয়াটার, এয়ার এন্ড পিপল, এগুলোর উপরে তার কিরকম অ্যাকোমোডেশন বা সরি কিরকম তার অ্যাভেইলেবিলিটি এবং এর উপরে তার কি পরিমাণ ইম্প্যাক্ট আছে সেটা আমার দেখতে হবে। এবং ইনফরমেশন ডাটা, দ্য ফোকাস ইজ অফেন ইন দ্য ইনফরমেশন এন্ড ডাটা, অর্থাৎ আমি যে লোকেশনে বা যে প্রজেক্ট নিয়ে কাজ করব সেটার সম্পর্কে, ওই অবস্থান সম্পর্কে ইনফরমেশন নিতে হবে এবং তার ডাটা কালেক্ট করতে হবে। যেমন পদ্মা সেতু বা পদ্মা ব্রিজের কথা যদি আমরা বলি, মেগা প্রজেক্ট, সেটা করার আগে কিন্তু এখানে অনেক সার্ভে করা হয়েছে যে নদীর, এই নদীর গতি প্রকৃতি কেমন, বর্ষার সময় কেমন হয়, শীতের সময় কেমন হয়, জোয়ারের সময় কেমন হয়, ভাটার সময় কেমন হয়, বিগত 50 বছর যেটাকে রিটার্ন পিরিয়ড বলে, 30 বছর, 50 বছর, 100 বছর, বিগত 200 বছরে এই নদীর গতি প্রকৃতি এবং বিভিন্ন বিষয়াদি কেমন ছিল, সেইগুলা ইনফরমেশন এবং সেই ডাটা আমাদেরকে কালেক্ট করতে হবে। ফায়ার ইসনিডেড, যখন যতটুকু দরকার সেই পরিমাণে আমাকে সেটা কালেকশন বা কালেক্ট করতে হবে ইনফরমেশন এবং ডাটা। এরকম কিছু মেজারমেন্ট বা কনসিডারেশন বেসলাইন এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখলেই জিনিসটা বুঝবেন। আমি যেটা যাব সেটা হচ্ছে টোটাল একটা ভিউ, ইআই স্টেপ, এটা আমাদের মনে রাখা খুব জরুরি। আমি যদি কোনো ইআই করতে চাই, তাহলে এর সিম্পলিস্টিক ভিউ অফ বেসিক মেজর ইআই স্টেপ, তাহলে সেটার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? বেসলাইন স্টাডি।
এটা থাকবে আমার কাগজে কলমে। স্কোপিং যেটা বললাম সেটা তো আমার ভিজুয়ালাইজেশন বা আমার চিন্তাধারার ভিতর থাকবে, তার উপরে ভিত্তি করে আমি বেসলাইন স্টাডি করব। বেসলাইন যখন আমি স্টাডি করব তখন আমি কিছু ইমপ্যাক্ট প্রেডিকশন, অর্থাৎ আমার এই যে ফিজিক্যাল, বায়োলজিক্যাল এবং সোশিও ইকোনমিক যে এনভায়রনমেন্ট আছে সেটার উপরে আমার এই প্রজেক্টে কি কি ইমপ্যাক্ট ফেলবে তার একটা ইমপ্যাক্ট প্রেডিকশন আমি করে ফেলতে পারবো, একটা ধারণা নিয়ে ফেলতে পারবো। এই ধারণার উপরে ভিত্তি করে প্রজেক্টটা কেমন হবে সেই প্রজেক্টটাকে আমি সাজাবো, এবং সাথে সাথে আমি মনিটরিং প্ল্যানটাও দিব, অর্থাৎ কিভাবে আমি প্রজেক্টটাকে মনিটরিং করব যাতে মনিটরিং এর ফলে এই যে বেসলাইন ইমপ্যাক্ট আমি প্রেডিকশন করেছিলাম এই ইমপ্যাক্টটা কম হয়। আপনারা কি শুনতে পাচ্ছেন, বুঝতেছেন? জি হ্যালো, স্যার, বুঝতেছি স্যার। কোথাও কোনো সমস্যা থাকলে সাথে সাথে বলবেন, কারণ আমি তো মনে করছি আপনারা ঘুমাই গেলেন কিনা আবার সবাই। আচ্ছা, বেসলাইন স্টার্ট এই পর্যন্ত মানে আমাদের যে যে বেসিক সিম্পলিস্টিক ভিউ এই পর্যন্ত সবাই কারো কোথাও কোনো প্রবলেম আছে? দেখেন জিনিসটা বুঝেন, প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করেন। আপনারা কি বাইরের কোনো নয়েজ পান আশেপাশে? নয়েজ আসে? না স্যার। জি স্যার, এখানে নয়েজ তো একটু আসে। হ্যাঁ, এখানে নিচতলায় যে কি বলে এটাকে ফার্নিচার তৈরি করবে কারণ কাঠ আছে, ওই কাঠ মেশিন দিয়ে কাঠকে লেভেলিং ফিনিশিং করতেছে, সেখান থেকে কিছু নয়েজ। স্যার সমস্যা নেই, সেরকম অতিরিক্ত আসতেছে না, কথা শোনা যাচ্ছে আপনার। আচ্ছা আচ্ছা, তাহলে বেসলাইন স্টাডিতে আমরা দেখলাম ইআই এর যে মেজর প্রজেক্ট, সরি মেজর যে কিছু বেসিক সিম্পলিস্টিক স্টেপ, সেটা হচ্ছে প্রথম কাজ আমার বেসলাইন স্টাডি, এবং বেসলাইন স্টাডি করার পরে আমাকে ইমপ্যাক্ট প্রেডিকশন করতে হবে, দেন প্রজেক্টটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেটা, এরপর হচ্ছে মনিটরিং প্ল্যান। তাহলে প্রজেক্ট যদি আমি ইমপ্লিমেন্ট করি, মনিটরিং প্ল্যান কেন দরকার হবে? মনিটরিং প্ল্যান এই জন্য দরকার হবে, যে সমস্ত ইমপ্যাক্ট আসবে ওই প্রজেক্টকে যদি আমি কন্টিনিউ করতে চাই, দেখা গেছে যে সব ইমপ্যাক্টকে আমি প্রপারলি মানে নেগলেক্ট করতেও পারবো না, আবার সেটাকে আমি অ্যাভয়েড করে কাজও করতে পারবো না। যেমন আমরা যদি খুলনা এলাকাতে কোনো কনস্ট্রাকশন প্রজেক্ট করি বা ডেভেলপমেন্ট প্রজেক্ট করি শহরের মাঝে, তখন কি হবে ওই আশেপাশের যে রাস্তা, মনে করেন খুলনা শহরে কোথায় ধরবো আমরা, এটা হচ্ছে রূপসা যাওয়ার আগে যে কোনো একটা পয়েন্টে আমাদের শিববাড়ি মোড় থেকে রূপসা যে রাস্তাটা, মনে করুন ওই রাস্তার যে কোনো জায়গায় একটা কাজ হবে। তো ওখানে যদি কাজ হয়, আপনারা দেখেছেন মনে হয় গত বছর ওখানে যে সুয়ারেজ লাইন করতেছিল, তাদের রাস্তার এক পাশ বন্ধ করে দিয়েছে, আরেক পাশ খোলা, কারণ ওই পাশে গর্ত করে তারা পাইপ লাইন করতেছিল। তাহলে এটার জন্য আমাকে আগে চিন্তা করতে হবে যে এই রোড দিয়ে পার ডে কি পরিমাণ, পার ডে অথবা পার আওয়ারে কি পরিমাণ ভেহিকেল যায়, গাড়ি চলাচল করে। কথা কথা এখানে সে পার ডে 2 লেন দিয়ে 1000 গাড়ি যায় ধরলাম। আমি যদি দুইটা লেনকে একটা লেন অফ করে দিই, তাহলে ওই এক লেন দিয়ে 1000 গাড়ি যাবে। তাহলে আমাকে ডিফাইন করতে হবে যে এই এক লেন দিয়ে 1000 গাড়ি গেলে কি পরিমাণ ট্রাফিক জ্যাম হবে। ওই ট্রাফিক জ্যামে যদি আমার কোনো ওখানে শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো হসপিটাল বা ইমার্জেন্সি সার্ভিসের ক্ষতি না করে, তাহলে আমি ওইভাবে এক লেন চালাবো। আর যদি দেখি যে না ক্ষতি হবে, তাহলে তো আমাকে কোনো ডাইভার্সন করতে হবে। ডাইভার্সন মানে কিন্তু বিকল্প রাস্তা বা বিকল্প ব্যবস্থা আমাকে ইমপ্লিমেন্ট করে দিতে হবে। দেখা যাচ্ছে আমি বিকল্প একটা রাস্তা ব্যবহার করলাম, সেটা আমি আগে ডাইরেক্ট গেলে সে হয়তো 10 মিনিটে চলে যেতে পারতো হসপিটালে বা রেস্টুরেন্টে, এখন ডাইভার্সন করার কারণে তার 15 মিনিট সময় লাগবে। তাহলে এই যে যে 5 মিনিট সময় এক্সট্রা লাগতেছে, যে লোকটা নতুন আসবে সে কিন্তু এই জিনিসটা বুঝবে না। এই জন্য কনস্ট্রাকশন প্রজেক্ট হওয়ার আগে ওখানে আমি কিছু সাইনবোর্ড দিয়ে দিব যে এখানে কনস্ট্রাকশন হবে, আপনারা ওই রাস্তা দিয়ে যাবেন। এটার সবচেয়ে ভালো হচ্ছে টাইম, আমাদের এখানে প্রজেক্ট গুলাতে দিয়ে দেয়
ডাইভারশন ডিরেকশন দিয়ে দেয় কিন্তু টাইম দিয়ে দেয় না। যে এটার ডাইভারশন লেন কতটুকু। আমি যে ডিরেক্ট যদি যাইতাম সেই লেন যদি 1 কিলোমিটার হয়, টাইমও দরকার নেই, লেন দিলে বোঝা যায়। যদি 1 কিলোমিটার হয় তাহলে ডাইভারশন চ্যানেলের বা ডাইভারশন রোডের লেন কতটুকু দিয়ে দিলাম 5 কিলোমিটার। তাহলে সে কিন্তু এটা আইডিয়াটা নিতে পারবে যে এখান থেকে 5 কিলোমিটার, তার মানে 1 কিলোমিটার যেতে যে সময় 5 কিলোমিটারে 5 গুণ সময় বেশি লাগতে পারে। কয়েকটা জায়গা আমি দেখেছি যে খুব কম জায়গাতে দেখেছি তারা লেন্থ উল্লেখ করে দেয়, ম্যাক্সিমাম জায়গায় বলে দেয়, এটা সাইনবোর্ড দিয়ে কোনো রকম দাঁড়া করায় দিয়ে অনেক জায়গায় দেখা যাচ্ছে প্রিন্ট করে দিয়ে যায়, ওই যে কাগজে প্রিন্ট করে। এটা আসলে যে পিভিসি করে সুন্দর করে ডিজাইন করে যাতে রাত্রেও দেখা যায়, ওইরকম গ্লোসি ম্যাটেরিয়ালস দিয়ে দিবে, রাত্রে লাইট পড়লে সেটা লোকজন বুঝতে পারবে, এবং দিনের বেলা সানলাইটে সেটা অনেক বেশি মানে লাইটকে রিফ্লেক্ট করবে, যাতে পথচারী বা ড্রাইভার সেটা বুঝতে পারে ইজিলি, এবং সে আইডিয়া নিতে পারে যে এটার, বা অনেক জায়গায় তো ম্যাপও দিয়ে দেয় যে এই ওয়েতে যাবেন, আগে ডিরেক্ট ছিল স্ট্রেট, এখন আপনাকে এইভাবে যেতে হবে, এই এতটুকু এত কিলোমিটার বেশি লাগবে আপনাকে। এই ধরনের ইনফরমেশন আমাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ যেটাকে আমি একেবারেই দূর করতে পারবো না, সেটাকে আমাকে মনিটরিং প্রোগ্রাম কি হবে, সেই মনিটরিং প্রোগ্রামটাও আমাকে দিয়ে দিতে হবে। যে প্রবলেমটা থেকে যাচ্ছে তাহলে প্রবলেমকে কিভাবে হ্যান্ডেল করবো, মেনটেন করবো, যাতে প্রবলেমটা রিডিউস হয়, মানে মানুষের জীবনে এটার ইম্প্যাক্টটা কম আসে। কজ, এটাকে বলে আমরা কজ এন্ড ইফেক্টিভ স্টাডিজ। কজ এন্ড ইফেক্ট স্টাডিজ অর্থাৎ কারণ এবং তার ফলাফল দুটি আমাকে স্টাডি করতে হবে। দেন আন্ডারটেকেন টু প্রেডিক্ট হাউ stated variables would change as a result of the project activities। অর্থাৎ কজ এন্ড ইফেক্ট স্টাডি করে আমি দেখব কিভাবে যে সমস্ত স্টেটেড ভেরিয়েবল, আমি যে সমস্ত বিষয়গুলোকে ভেরিয়েবল বা সম্ভাব্য, আপনাদের ভেরিয়েবল বোঝেন, গ্রাফ পেপার কোশ্চেন এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, একটা স্বাধীন একটা অধীন, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো স্বাধীন ভেরিয়েবল চেঞ্জেবল, যেটাকে আমি স্বাধীনলি ধরতে পারি মানে ইন্ডিপেন্ডেন্টলি, সেই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করলে আমি কিভাবে প্রজেক্টটা রেজাল্ট এর উপরে মানে কি বলে এটাকে, আমার দেখি সিগন্যাল দিয়ে দিচ্ছে 10 মিনিট আছে, এই ভেরিয়েবল গুলা কিভাবে চেঞ্জ হবে এবং রেজাল্টটা আমার প্রজেক্টের অনুকূলে যাবে, সেটা আমাকে স্টাডি করতে হবে কজ এন্ড এফেক্টিভ স্টাডির মাঝে। তাহলে এটা হচ্ছে রুল অফ বিজনেস স্টাডি। রুল অফ বিজনেস স্টাডি আমরা দেখতেছি এখানে এটা হচ্ছে আমার এনভায়রনমেন্টাল প্যারামিটার, অর্থাৎ আমি যে এনভায়রনমেন্টাল প্যারামিটার গুলাকে আলোচনা করলাম, এখানে দেখেন এনভায়রনমেন্টাল প্যারামিটার গুলো আলোচনা করে আমি দেখলাম ইমপ্যাক্ট আসলে এই পরিমাণ, এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। অর্থাৎ এখানে মনে করেন যে 10 পরিমাণ, কথার কথা একটা ভ্যালু দিলাম আমি, 10 পরিমাণ ইমপ্যাক্ট আসলো, তাহলে আমাকে কিছু মেজারমেন্ট নিতে হবে। মেজারমেন্ট গুলো ভেরিয়েবল, এই ওয়েব দ্বারা বোঝাচ্ছি ভেরিয়েবল, অর্থাৎ এখানে মেজারমেন্ট গুলো আমি আমার স্বাধীনভাবে এনভায়রনমেন্টের সাথে রিলেটেড কোনো মেজারমেন্টকে দিতে পারি। তাহলে এই মেজারমেন্টটা নেওয়ার পরে আমাকে ইমপ্যাক্টটাকে কমায় নিয়ে আসতে হবে কোন লেভেলে, যেই লেভেলে ইনিশিয়াল এনভায়রনমেন্টটা ছিল, কমায় আমাকে সেই লেভেলে নিয়ে আসতে হবে, যাতে প্রজেক্টের কারণে এনভায়রনমেন্টাল যে ডিটোরিয়েশন বা এনভায়রনমেন্টাল ডিস্টরশন সেগুলো যাতে, বা এনভায়রনমেন্টাল যে ড্যামেজ সেটা যাতে অ্যাকসেপ্টেবল লিমিটের মাঝে আমাদের যে ইসিআই বা এই কোডের মাঝে থাকে। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাব, এ কোল ফায়ার থার্মাল ইলেকট্রিক জেনারেশন প্ল্যান্ট, অর্থাৎ কয়লা ভিত্তিক একটা তাপ বিদ্যুৎ কেন্দ্র। রামপালে যেটা হচ্ছে আপনারা জানেন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। তো কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র মেজর ইম্প্যাক্ট কি কি, সেখানে ইনক্রিজ লেভেল অফ সালফার ডাইঅক্সাইড সক্স, অর্থাৎ এই কয়লা যখন বার্ন হবে, কয়লা ভিত্তিক থার্মাল পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে আপনারা জানেন তো, কয়লাকে পুরানো হয়, সেখান থেকে যে তাপ হয় সেটা যে স্টিম ওয়াটারকে ভ্যাপোরাইজ করা হয়, বাষ্পায়িত করা হয়, ওই ওয়াটারের যে ভ্যাপর সেটাতে টারবাইনকে ঘোরানো হয়, টারবাইন যখন ঘুরে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেই বিদ্যুৎকে জেনারেটরের মাধ্যমে বিভিন্ন গ্রিড লাইনের মাধ্যমে সেটা আমাদের বাসা বাড়িতে বা ন্যাশনাল গ্রিড লাইনে যোগ হয়। আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাজ কি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাছে যদি যে রিঅ্যাক্টর থাকে, সেই রিঅ্যাক্টরে যে ইউরেনিয়াম যে জ্বালানি আছে সেটা ইউজ করা হয়, ওটা দিয়ে চেইন রিঅ্যাকশনের মাধ্যমে
ওখানে হিউজ পরিমাণ এনার্জি প্রডিউস হয়, সেই এনার্জি দিয়ে ওয়াটারকে বাষ্পীভূত করা হয়, বাষ্পায়িত করা হয়, ওই ওয়াটার বাষ্প দিয়ে টারবাইনকে ঘোরানো হয়, সেখান থেকে জেনারেটর প্রডিউস করা হয়। দুইটার পারপাস একই, যেখান থেকে ওয়াটারকে মানে ভ্যাপোরাইজ করতে হবে। তাহলে প্রথম কাজটা কি, মানে ইমপ্যাক্ট কি আসলো, যে সালফার ডাইঅক্সাইড সক্স বাতাসে বেড়ে যাবে। সক্স যদি বাড়ে কি হবে, অ্যাসিড রেইন হতে পারে, এনভায়রনমেন্টাল বিভিন্ন স্ট্রাকচার অ্যাসিড রেইনের ফলে ক্ষতি হতে পারে। সক্সের পরিমাণ বেড়ে গেলে সেটার কারণে বিভিন্ন ডিজিজ মানুষের হতে পারে, বাচ্চা মানে সেটার ইমপ্যাক্ট পড়তে পারে বিভিন্ন ওখানকার যে ইকোসিস্টেম বা বায়োডাইভার্সিটি তার উপরে, এটা হিউম্যান লাইফের উপর পড়তে পারে, এবং ওখানকার যে ফ্লোরা বা ফোনা বা বিভিন্ন সেনসিটিভ যে সমস্ত স্পেসিস আছে সেই সমস্ত স্পেসিসের উপরে ইমপ্যাক্ট পড়তে পারে। আরেকটা কি ইমপ্যাক্ট হতে পারে, রাইজড ওয়াটার টেম্পারেচার ফর ডিসচার্জ অফ কুলিং ওয়াটার, অর্থাৎ যখন কোনো যেই ওয়াটারটাকে আমরা ভ্যাপোরাইজ করলাম, ওই ভ্যাপরকে কিন্তু আবার ঠান্ডা করে আবার ওটাকে ওয়াটার তৈরি করে সেটাকে আবার করা হয়, বাষ্পায়িত করা হয়। এই যে আমরা অনেক সময় শেষমেশ কি করা হয়, এক পর্যায়ে এই গরম পানি যেটা মানে হাই টেম্পারেচার যে ওয়াটার, সেই ওয়াটারকে আবার ঠান্ডা করার জন্য একটা অনেক সময় নদীতে একটা নির্দিষ্ট টেম্পারেচারের পর নদীতে ছেড়ে দেওয়া হয়, অথবা কুলিং সেখানে লেক তৈরি করা হয় বা এনভায়রনমেন্টে ছাড়া হয়। তো আমি যদি এটাকে নদীতে ছেড়ে দিই তাহলে কি হবে, ওই নদীর পানির টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে। আমি দেখা যায় সম্পূর্ণ নদীর টেম্পারেচার না বাড়লেও একসাথে না বেড়ে গেল, এটা তো লং টার্ম একটা ইফেক্ট। এটা যদি আমার রিভার হয় আর এখানে যদি আমার সেই থার্মাল পাওয়ার প্ল্যান্ট হয়, আমি গরম পানি কিছু রিভার এখানে ছেড়ে দিলাম, তাহলে দেখা যাচ্ছে এই যে 1 কিলোমিটার জায়গা জুড়ে এখানকার টেম্পারেচার বেড়ে গেল। তো এইখানে যে মাছ বা বিভিন্ন লার্ভা প্রজাতি থাকে, মাছ যেটা প্রাকৃতিক প্রজনন হয় যেটা মাছের, দেখা যাচ্ছে যে এখানকার হালকা টেম্পারেচার 0.6 ডিগ্রি বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেলে সমস্ত লার্ভা গুলা মরে গেল। তাহলে লার্ভা যদি মরে যায় পরবর্তী সময় আমি কিন্তু মাছ পাবো না। দেখা যাচ্ছে এই বছর মাছ পেলাম, কিন্তু পরের বছর গরম পানির লার্ভা থাকার কারণে লার্ভার কারণে গুলো সব মরে গেল। লার্ভা গুলো মারা যাওয়ার পর দেখা যাচ্ছে আমি গত বছর যদি পাই কথার কথা 1000 টন, আমি এই বছর মাছ পেলাম হচ্ছে কমে গেলে 500 টন হয়ে গেল, অর্ধেক কমে গেল, কারণ লার্ভা অটোমেটিকলি তারা লার্ভা অবস্থায় মারা গেছে। এই সমস্ত এখানে ডিটেইলস আমি যেগুলো বললাম সেই বিষয়গুলো লেখা আছে, আপনারা এই বিষয়গুলো কি এখান থেকে ডিটেইলস পড়বেন। প্রথমটাতে গেল আমাদের ইমপ্যাক্ট প্রেডিকশন। তাহলে এগুলো আমি কিভাবে দূর করতে পারি, তাহলে সক্সকে আমি কিভাবে দূর করতে পারি, এখানে স্ক্রাবার আছে, এক ধরনের স্ক্রাবার আছে, এই চুল্লিতে ফিট করে দেওয়া হবে, এর মধ্য দিয়ে যখন এই ধোঁয়াটা বের হবে, স্মোকটা বের হবে, সে এই সালফার ডাইঅক্সাইডকে শোষণ করে রেখে দিবে। তাহলে বাতাসটা কি হলো, বিশুদ্ধ বের হলো। তাহলে কিন্তু আমার এই থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা এই যে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র সেটা আমার পরিবেশের উপর কোনো ক্ষতি করলো না। তাহলে এই স্ক্রাবার আবার অ্যানালাইসিস করতে হবে যে স্ক্রাবার কি একটা দিলে আজীবন চলবে, নাকি 6 মাস পর পর, 1 বছর পর পর, নাকি নির্দিষ্ট ইন্টারভাল এটাকে চেঞ্জ করতে হবে, বা তার ইফিসিয়েন্সি কেমন। সক্স যদি কথার কথা আমি ধরলাম 100 মিলিগ্রাম পার লিটার বের হচ্ছে, সে শোষণ করবে কতটুকু, সে যদি 50 শোষণ করতে পারে, আমি স্ক্রাবার ঠিকই দিলাম কিন্তু তার ক্যাপাসিটি 50%, তাহলে বাকি 50% কি পরিবেশে চলে আসবে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। এই সমস্ত বিষয়ে তখন আমাকে আবার মনিটরিং প্ল্যানে বা যখন ক্লিয়ারেন্স নিব ডিও থেকে, তখন এই বিষয়গুলো আমার কনসিডারেশন বা খেয়ালে এই বিষয়গুলো রাখতে হবে।